আবহমান কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কেইখানে এসেছিল অনেক বছর আগে, কেইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। কেইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। আবহমান কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবি পরিচিতি: নীরেন্দ্রনাথ চক্রবর্তী আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। তবে শুধু কবিতার পরিসরেই নয়, গদ্য রচনাতেও তিনি সমান সাবলীল। নীরেন্দ্রনাথের কবিতার প্রধান বৈশিষ্ট্য হল তার সহজবোধ্যতা। সমাজ সচেতন এই কবির কাব্যে মিশে আছে গ্রাম বাংলার মাটির গন্ধ আর প্রাণের প্রাচুর্য। রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় পালা বদলের কাণ্ডারি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাংবাদিকতার কারণে সমাজের বিভিন্ন স্তরে ছিল অবাধ যাতায়াত। তার উপলব্ধি ছিল সহজাত ও অনায়াস, সেই সঙ্গে মিশেছিল সমাজ জীবনের অভিজ্ঞতা। তাই তার কাব্য কবিতায় পাওয়া যায় মাটির গন্ধের সঙ্গে রোমান্টিকতার পেলব মিশ্রণ আর জীবনের বাস্তব অভিজ্ঞতা। তার হাত ধরেই বাংলা কাব্যের অঙ্গনে বয়ে গেছে এক নতুন উদাসী হাওয়া এবং সঙ্গে যুক্ত হল ছন্দের পরিমিতি ও শব্দ প্রয়োগের দক্ষতা। তার কবিতায় তিনি সহজ কথাকে সহজ মনের উপযোগী করে সাজালেন। তার কবিতায় কোনো দুর্বোধ্যতা নেই। আমরা খুব সহজেই তার কবিতাকে উপলব্ধি করতে পারি, আয়ত্ত করতে পারি। তার কবিতা আমাদের মন প্রাণ হৃদয়কে ছুঁয়ে যায়। প্রকৃতিতে লালিত রোদ, বৃষ্টি, জল, হাওয়ার মতো সহজ সুন্দর তার কবিতার মুক্তধারা। তার কবিতা তথ্যের গুরুভারে ভারাক্রান্ত নয়, সরল প্রাণের সহজ অনুভূতির আভাস
তাঁর কবিতার সর্বাংশে মিশে আছে। তাই তাঁর সৃষ্টিতে আমাদের চারপাশের আবহমান কালের মাটির প্রকৃতির নীরব বাংময় উপস্থিতি লক্ষিত হয়, যা আমাদের হৃদয়ে এক চিরন্তন শাশ্বতের আবেদন রেখে যায়, আমাদের অনুভূতিকে অনুরণিত করে। তাঁর কাব্য কবিতার অন্যতম বৈশিষ্ট্যই হল সব দিক থেকে খুব সহজে হৃদয়কে ছুঁয়ে যাওয়া, হৃদয়ের গভীরে প্রবেশ করা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম 1924 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে। তাঁর পিতার নাম জিতেন্দ্রনাথ চক্রবর্তী, মায়ের নাম প্রফুল্ল নন্দিনী দেবী। কবির পিতা ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যের একজন কৃতী অধ্যাপক। কবির ছাত্রজীবন শুরু হয়েছিল গ্রামের পাঠশালায়, কিন্তু পরবর্তী সময়ে গ্রামের পাঠশালার পাঠ শেষ করে তিনি কলকাতার মিত্র ইনস্টিটিউশনে এবং বঙ্গবাসী কলেজিয়েট স্কুলে পড়াশোনা শুরু করেন। 1940 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করার পর তিনি কলকাতার সেন্ট পলস কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে এমএ পাশ করেন। এই জায়গায় আমি একটু আলোচনা করে নিই, আমি একটু তোমাদের বলে রাখি, যেটা তোমরা মন দিয়ে শুনবে এবং মনে রাখবে, কারণ আমাদের আবহমান কবিতা বোঝানোর সময় কবির এই জন্মস্থান থেকে কলকাতায় চলে আসা, কলকাতায় এসে শিক্ষা জীবনে প্রবেশ করা এবং উচ্চশিক্ষায় ডিগ্রি লাভ করা, তার পরবর্তীতে কলকাতায় কর্মজীবনে প্রবেশ করা, এই সময়কালের বিশেষ মুহূর্তগুলো আমাদের আলোচ্য পাঠ্য আবহমান কবিতার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাই এইখানে আমি একটু আলোচনা করে রাখি। কবির জন্ম হয়েছে কোথায়? না, বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে। অর্থাৎ কবির জন্ম গ্রামে। এই ব্যাপারটাকে তোমরা গুরুত্ব সহকারে শুনবে, মন দিয়ে শুনবে। কবির জন্ম হয়েছে গ্রামে এবং গ্রামীণ পরিবেশে কবির শৈশবের কয়েকটা বছর কেটেছে। ছেলেবেলার কয়েকটা বছর অতিক্রান্ত হয়েছে এই গ্রাম বাংলার শান্ত স্নিগ্ধ সবুজ প্রকৃতির মাঝে। তারপর ওই শৈশবেই কবিকে চলে আসতে হচ্ছে কলকাতায়। কলকাতা মানে ইট কাঠ পাথর লোহা লক্করে মোড়া কংক্রিটের জঞ্জালের মাঝে, তার মানে শহরের পরিবেশে, দম বন্ধ করা এক যান্ত্রিকতার মাঝে, হাঁপিয়ে ওঠা এক প্রচণ্ড কর্মব্যস্ত নগর জীবনের মাঝে। ঠিক এইখানে দাঁড়িয়ে আমাদেরকে উপলব্ধি করতে হবে আবহমান কবিতার বিষয়কে। আবহমান কবিতার বিষয়ের অভ্যন্তরে প্রবেশ করে তার গভীরতাটাকে আমাদের খুঁজে নিতে হবে। তাহলে কবি খুব ছোটবেলায়, খুব অল্প বয়সেই এই গ্রামীণ জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন, চলে এলেন কলকাতায়। পড়াশোনার ভিড়ে তিনি কোথাও যেন হারিয়ে যাচ্ছিলেন। তারপর কর্মজীবনে প্রবেশ। কবির কর্মজীবন সম্পর্কে কি বলা হয়েছে? তিনি সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন, সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। তার আগে কলেজ জীবনে শ্রীহর্ষ পত্রিকা সম্পাদনার সূত্রে সাহিত্য জগতে তার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে কর্মজীবনে তিনি দৈনিক প্রত্যহ, মাতৃভূমি
স্বরাজ, ভারত, ইউনাইটেড প্রেস অফ ইন্ডিয়া, সত্যযুগ ইত্যাদি পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করার পর 1951 খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকায় যোগদান করেন। এই পত্রিকার সংবাদ বিভাগে কিছুদিন কাজ করার পর তিনি এই পত্রিকার রবিবাসরীয় বিভাগে চলে আসেন। এরপর 1976 খ্রিস্টাব্দে তিনি এই পত্রিকা গোষ্ঠীরই শিশু পত্রিকা, শিশু কিশোর পত্রিকা আনন্দমেলা, এই আনন্দমেলা তো তোমরা জানো, পড়ো, আনন্দমেলা পত্রিকার সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সম্পাদক থাকাকালীন আনন্দমেলা পাঠক মহলে অত্যন্ত সমাদর লাভ করে। সেই সাথে সাথে চলতে থাকে তাঁর সাহিত্য চর্চা। খুব অল্প বয়স থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। তার প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন প্রকাশিত হয় 1954 খ্রিস্টাব্দে। এই কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার পর পাঠক মহলে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। তার আরও উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অন্ধকার বারান্দা, নিরক্ত করবী, নক্ষত্র জয়ের জন্য, কলকাতার যিশু, উলঙ্গ রাজা, খোলা মুঠি, কবিতার বদলে কবিতা, আজ সকালে, পাগলা ঘণ্টি, ঘর দুয়ার, রূপ কাহিনী, সন্ধ্যা রাতের কবিতা প্রভৃতি। ছোটদের জন্য তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য সাদা বাঘ, বিবির ছড়া, 12 মাসের ছড়া ও কলকাতা প্রভৃতি। তবে শুধুমাত্র কবিতার পরিসরে, কবিতার সীমার মধ্যে নিজেকে গণ্ডিবদ্ধ করে না রেখে তিনি গদ্য রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাঁর রচিত উপন্যাস পিতৃপুরুষ, আত্মজীবনীমূলক উপন্যাস নির্বিন্দু, কাব্যনাট্য প্রথম নায়ক পাঠক মহলে জনপ্রিয়তা আদায় করে নিয়েছে। তাঁর কবিতা বিষয়ক আলোচনা গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কবিতার ক্লাস, কবিতা কি ও কেন ইত্যাদি। তাঁর লেখা একটি অনবদ্য ভ্রমণ কাহিনী হল গঙ্গা যমুনা ভ্রমণ কাহিনী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর কবি প্রতিভার স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কার লাভ করেছেন। 1958-তে উল্টো রথ পুরস্কার, 1970-এ তারাশঙ্কর পুরস্কার, 1974-এ সাহিত্য আকাদেমি পুরস্কার উলঙ্গ রাজা গ্রন্থের জন্য এবং 1976-এ আনন্দ পুরস্কার। তাছাড়াও 2007 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন। তাহলে আমরা দেখলাম যে কবি শুধু কবি নন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী একজন গদ্যশিল্পী, একজন ঔপন্যাসিক, একজন নাট্যকার, তিনি কাব্য নাটকও লিখেছেন, তিনি একজন শিশু কিশোর শিল্পী এবং শিশু কিশোর গদ্যশিল্পী তিনি। তাহলে কতখানি দায়িত্ব তার উপরে। কবি সাহিত্যিক, সাহিত্য চর্চায় তিনি রীতিমতো মনোনিবেশ করেছেন। তিনি আবার সাংবাদিক, তিনি আবার সম্পাদকও। তার মানে কতখানি কর্মব্যস্ত একজন কবি। তার জীবনে এতটাই কর্মব্যস্ততার ভিড়ে ডুবে গেছেন যে শহরের নগর জীবনের এই দুর্বার গতিতে এগিয়ে চলা সময়ের ভিড়ে তিনি হারিয়ে যাচ্ছেন। কিন্তু তারই মাঝে হঠাৎ যেন কোথাও না কোথাও তার সেই গ্রাম জীবন থেকে ছিন্নমূল হয়ে আসার স্মৃতি তাকে মাঝে মাঝে নাড়া দিয়ে যাচ্ছে। তিনি নস্টালজিক হয়ে পড়ছেন, নস্টালজিয়া। তিনি তার অতীত স্মৃতি রোমন্থনে অতীতের স্মৃতিতে ডুবে যাচ্ছেন, হারিয়ে যাচ্ছেন। শহরে আসা সত্ত্বেও শহর থেকে আবার তার মন ঘুরে ফিরে যাচ্ছে সেই গ্রামীণ জগতে, গ্রামীণ পরিবেশে। তারই এমন সুন্দর বর্ণনা এই আবহমান কবিতায় ফুটে উঠেছে। আবহমান কথাটির অর্থ যা ক্রমাগত বহমান, যা যুগ যুগ ধরে বয়ে আসছে বা চলে আসছে, অর্থাৎ নিরবচ্ছিন্ন বা চির প্রচলিত। আর এই অর্থেই
আমরা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতার বিষয় এবং বিষয়ের গভীরতাকে বোঝার চেষ্টা করব। এই কবিতায় একটি ছোট্ট ফুলের কথা বলা হয়েছে। ফুলটির নাম লাউ ফুল। যেহেতু লাউ মাচার পাশে ফুলটি দুলছে, আমরা ধরে নেব যে ফুলটি হলো লাউ ফুল। লাউ মাচার পাশে ছোট্ট একটা ফুল বাতাসে দুলছে। এই ছোট্ট একটি ফুল অর্থাৎ এই লাউ ফুল এখানে প্রতীকধর্মী। পল্লী বাংলার সহজ সরল অনাবিল উদার জীবনধারা ও শ্যামল সরস নিষ্পাপ শান্ত স্নিগ্ধ প্রকৃতির প্রতীক। এই ফুলটি অজস্র ফুলের প্রতীক। এই লাউ ফুল এখানে নির্দিষ্ট কোনো লাউ ফুলকে ইঙ্গিত করছে না, এই লাউ ফুল সমস্ত ফুলকে ইঙ্গিত করছে। তবে শুধু সমস্ত ফুলকেই নয়, সারা শান্ত স্নিগ্ধ উদার চঞ্চল প্রাণবন্ত উজ্জ্বল সবুজ প্রকৃতিকে ইঙ্গিত করছে। কিংবা অন্যভাবে যদি বলা যায় যে নগর জীবনের এই একঘেয়েমি, এই ক্লান্তিকর, এই দম বন্ধ করা যান্ত্রিকতা থেকে মুক্ত স্নিগ্ধ জীবনের প্রতীক হয়ে উঠেছে এই ছোট্ট একটি ফুল বা লাউ ফুল। কবিতার বিষয় সংক্ষেপ হিসেবে বলতে পারি, শিকড়ের সন্ধানে মানুষের যাত্রা চলতেই থাকে। শিকড়, মূল, যার সঙ্গে মানুষের প্রাণের যোগ, অন্তরাত্মার যোগ, যেখানে মানুষ তার নারীর বন্ধন, নারীর সম্পর্কে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার মানে হৃদয়ের টান। নারীর সংযোগ মানে প্রাণের সম্পর্ক, নারীর সংযোগ মানে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। একদিন বাংলাদেশের গ্রাম জীবনে মানুষ তার বসতি নির্মাণ করেছিল গভীর অনুরাগ নিয়ে, গভীর ভালোবাসা নিয়ে। হ্যাঁ, আমাদের সভ্যতা গ্রাম কেন্দ্রিক সভ্যতা হিসেবে শুরু হয়েছিল। এখন আমরা যে শহরকে দেখতে পাই, যেসব শহরগুলোকে দেখতে পাই, সেই শহরগুলোকেও কেন্দ্রীভূত করে রয়েছে গ্রাম, অর্থাৎ চারদিকে গ্রাম দিয়ে ঘেরা একটা শহর। নাগরিক জীবনের আগ্রাসনে সেই গ্রামীণ সভ্যতা আজ অনেকটাই বিবর্ণ হয়ে গিয়েছে, কেমন যেন মূর্ছে গেছে। মানুষ শহরমুখী হয়েছে নানা কারণে, নানা তাগিদে, নানান প্রয়োজনে মানুষ শহরমুখী হয়েছে, গ্রাম থেকে শহরে উঠে এসেছে। কিন্তু তবুও প্রকৃতির টানে, গ্রাম সভ্যতার টানে মানুষ বারবার ফিরে আসে। দম বন্ধ করা জীবন থেকে মুক্তি পেতে, মাটিকে হাওয়াকে ভালোবেসে মানুষ আবার এসে দাঁড়ায় তার সেই প্রাচীন ঐতিহ্যের কাছে। আর সেখানে নোটে গাছটি গুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না, কারণ প্রকৃতি একইভাবে সেখানে নিজেকে মেলে রাখে, উন্মুক্ত করে রাখে, সাজিয়ে রাখে। জীবন একইভাবে সহজ ছন্দে বয়ে যায়। সন্ধ্যার বাতাসে লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল তুলতেই থাকে। প্রকৃতি আর জীবনের এই যে বহমানতার পাশে মানুষের ফিরে আসার বাসনা, ইচ্ছেও থাকে অব্যাহত। সারাদিন ঘাসের গন্ধ মাখা, রাতে তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা চলতেই থাকে। ছোট ছোট দুঃখ যন্ত্রণা নিয়ে জীবন সেখানে অমলিন থাকে। বাগান থেকে হারিয়ে যায় না কুন্দ ফুলের হাসি। আলো ছায়ার খেলা চলে একইভাবে। ছুটে আসে সন্ধ্যাকালে সান্ধ্য নদীর হাওয়া, আর সেখানেই রয়েছে জীবনের বেঁচে থাকার ঠিকানা, যেখানে লাউ মাচার পাশে সন্ধ্যার বাতাসে দুলে চলেছে ছোট্ট একটা ফুল। হ্যাঁ, আমরাই এমন দম বন্ধ করা পরিস্থিতির শিকার। আজ
আমরা ছুটে যেতে চাই, আমরা এখান থেকে এক ছুটে পালিয়ে যেতে চাই সেই সবুজের সান্নিধ্যের মাঝে, প্রকৃতির উদার অঙ্গনের মাঝে আমরা নিজেদেরকে মেরে দিতে চাই, আমরা হারিয়ে যেতে চাই। আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে এই প্রকৃতির প্রয়োজন আমাদের কাছে ঠিক কতখানি। আসলে এতদিন প্রকৃতির মাঝে থেকে আমরা বোধহয় উপলব্ধি করতে পারিনি যে প্রকৃতির ভূমিকা, গুরুত্ব, অবদান ঠিক আমাদের কাছে কতখানি। আজ আমরা গৃহবদ্ধ, ঘরবদ্ধ হয়ে থেকে দমবন্ধ করা পরিবেশে ছটফট করতে করতে উপলব্ধি করতে পারছি যে আর যদি সত্যি সেরকম সময় পাই তাহলে সত্যি আমরা প্রকৃতির কোলে, প্রকৃতির অঙ্গনে, প্রকৃতির মাঝেই অনেকটা সময় কাটাবো, প্রকৃতিকে ভালোবাসবো, প্রকৃতিকে উপলব্ধি করব, প্রকৃতির ছোঁয়ায় আমাদেরকে উজ্জীবিত করে তুলব। কবি আজ থেকে কতদিন আগে যে উপলব্ধি মর্ম দিয়ে করেছিলেন, অন্তর দিয়ে করেছিলেন, সেই উপলব্ধি আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে সত্যি হয়ে উঠছে। আবহমান কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটি তাঁর অত্যন্ত জনপ্রিয় কাব্যগ্রন্থ অন্ধকার বারান্দা থেকে সংকলিত। অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1961 খ্রিস্টাব্দে। আবহমান কবিতা কবির আত্মোপলব্ধির বাংময় প্রকাশ, কবির অন্তরের একান্ত অনুভূতির কাব্যিক বাণীরূপ হল আবহমান কবিতা। তবে এই কবিতায় আমরা দেখতে পাব, আমরা খুঁজে পাব প্রত্যেক মানুষের আত্ম অনুসন্ধানের নস্টালজিয়াকে, আত্ম অনুসন্ধানের স্মৃতিবিভোর কাহিনীকে। আমরা খুঁজে পাব আমাদেরকে, আমরা খুঁজে পাব আমাদের নিজস্ব উপলব্ধিকে, নিজস্ব সত্তাকে। কবি এখানে প্রতিনিধি মাত্র। কবি প্রতিনিধিত্ব করেছেন আমাদের অন্তর সত্তার, আমাদের অন্তরের চেতনার, আমাদের ফেলে আসা স্মৃতি রোমন্থনের গল্পকে, কাহিনীকে, বিষয়কে নিজস্ব কাব্যিক ভঙ্গিমায়, ছন্দের আর সুরের মূর্ছনায় তিনি রূপায়িত করেছেন আলোচ্য আবহমান কবিতায়। কবিরা তো প্রতিনিধি হয়, কবিরা তাদের যে অভিজ্ঞতাকে উপলব্ধি করেন তাকেই তো রূপায়িত করেন, কিন্তু সেই অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা হলেও আসলে সেই অভিজ্ঞতার সঙ্গে আমাদের জীবনের ব্যক্তিগত চাওয়া পাওয়া, আবেগ, অনুভূতি একেবারে নিজস্ব ভঙ্গিমায় জড়িয়ে থাকে। আমরাই দেখতে পাই, আমরাই খুঁজে পাই কবির ব্যক্তিগত অনুভূতির প্রকাশের মাধ্যমে। এর আগে আমি আলোচনা করেছিলাম যে কবির জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে। চান্দ্রা গ্রাম থেকে তিনি শৈশবেই চলে আসেন কলকাতায়। তিনি চলে আসেন কলকাতার নগর জীবনে, নাগরিক জীবনের মাঝে। কবি শৈশবে যে কয়েকটা বছর গ্রামের সবুজের সান্নিধ্যে কাটিয়েছিলেন, শান্ত স্নিগ্ধ উচ্ছল জনজীবনের মাঝে কাটিয়েছিলেন, সেই স্মৃতি কবির শিরায় শিরায়, কবির ধমনীতে, কবির রক্তের সঙ্গে মিশে আছে। তাই কবি যে মাঝে মাঝে নস্টালজিক হবেন, তিনি যে তাঁর অতীত স্মৃতিতে নিমজ্জিত হবেন, অতীত স্মৃতিভারে মুহ্যমান হয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। আর কর্মব্যস্ততার মাঝে যখন তিনি অবকাশের সময় পাচ্ছেন, অবসরের সময় পাচ্ছেন, তখন তার সেই মন, সেই উদাসী মন, সেই চঞ্চল মন স্মৃতির সরণি ধরে তথা স্মৃতির পথ ধরে হাত ধরে বেড়াচ্ছে তার শৈশবের সেই দিনগুলোকে, তার শৈশবের সেই সব স্মৃতিকে,
যে স্মৃতি কবির অন্তরে ছোটবেলা থেকেই দৃঢ়ভাবে প্রথিত আছে, দৃঢ়ভাবে নিবদ্ধ হয়ে রয়েছে। আর তার মধ্য দিয়েই আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে। আসলে এই আবহমান কবিতা প্রত্যেক মানুষের তার শিকড়ের কাছে, উৎসের কাছে ফিরে যাওয়ার কাহিনী। একদিন মানুষ গভীর ভালোবাসা দিয়ে ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। গ্রাম কেন্দ্রিক সভ্যতা, যে সভ্যতা শুরু হয়েছিল সেই সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক সভ্যতা, সেই সভ্যতা ছিল প্রকৃতি কেন্দ্রিক সভ্যতা। একদিন গভীর ভালোবাসা, গভীর অনুরাগ দিয়ে মানুষ কিন্তু গ্রাম বাংলায় ঘর বেঁধেছিল। সেখানে অভাব ছিল, দারিদ্র্য ছিল, কিন্তু সেখানে সুখ, সেখানে শান্তি, সেখানে আন্তরিকতা ছিল। দেশের মাটি আর জল হাওয়ার প্রতি মানুষের গভীর ভালোবাসা, গভীর অনুরাগ ছিল। কিন্তু দিন যত এগিয়েছে, নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষও শহরমুখী হয়েছে। মানুষ শহরমুখী হয় নানান প্রয়োজনে, নানান কারণে। মানুষের তাগিদে মানুষ শহরমুখী হয়। কিন্তু শহরমুখী হলে কি মানুষ তার গ্রামকে ভুলে যায়? যার সঙ্গে নারীর যোগ, যার সঙ্গে শিকড়ের বন্ধন, সে কি কখনো ভুলে যেতে পারে? সে কি কখনো ভুলে যাওয়া সম্ভব? না, ভুলে যাওয়া সম্ভব নয়। তাই মানুষ গ্রাম থেকে শহরে উঠে আসলেও এই শহর জীবনে মানুষ আরাম স্বাচ্ছন্দ্য পেলেও মনের শান্তি পায় না, পায় না আত্মসন্তুষ্টি। যন্ত্র সভ্যতার দম বন্ধ করা জীবনযাত্রার ক্লান্তি আর অবসন্নতা গ্রাস করে মানুষকে। আর তখনই তৈরি হয় তার গ্রাম জীবনে ফিরে আসার পরিপ্রেক্ষিত। তখনই সে দেখতে পায়, তখনই তার মনের ক্যানভাসে ফুটে ওঠে তার ফেলে আসা উঠান তথা ভিটেমাটি, বাস্তু। আর সেই উঠানের পাশে লাউমাচা, যে লাউমাচার পাশে ছোট্ট একটা ফুল সন্ধ্যার বাতাসে দুলছে। এই সন্ধ্যার বাতাসে দুলতে থাকা ছোট্ট একটি ফুল, লাউ ফুল, শুধু লাউ ফুলের কথা বলছে না, লাউ ফুল মনে করিয়ে দিচ্ছে সামগ্রিকভাবে গ্রামীণ চিত্রকে। এই লাউ ফুলের মধ্য দিয়ে লাউ ফুল, সেই সাথে সাথে আরও হাজার হাজার অজস্র ফুল, নাম জানা ফুল, নাম না জানা ফুল, কত গাছগাছালি, পাখি, লতাপাতা, গ্রামের পুকুর, দিঘি, ধানক্ষেত, গ্রামের পথ, গ্রামীণ আকাশ, গ্রামের মাটি, সামগ্রিকভাবে গ্রামের চিত্রই মনে করিয়ে দেয় এই সন্ধ্যার বাতাসে দুলতে থাকা ছোট্ট লাউ ফুলটি। তাই লাউ ফুলটি এখানে কিসের প্রতীক? লাউ ফুল গ্রাম জীবন ও গ্রাম্য প্রকৃতির চিরকালীনতার প্রতীক হয়ে উঠেছে। আবহমান কবিতার লাইন ধরে ব্যাখ্যা। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। কবি কাকে উঠানে লাউ মাচাটার পাশে দাঁড়াতে বলেছেন? এখানে তোর বলতে কাকে সম্বোধন করা হয়েছে? তুই শব্দ থেকে তোর শব্দটি এসেছে। এই তুই কে? এই তুই বা তোর বলতে কাকে বোঝানো হয়েছে? কবি এখানে তোর বলতে নাগরিক জীবনে ক্লান্ত মানুষকে বুঝিয়েছেন। নাগরিক জীবনে ক্লান্ত বিধ্বস্ত সেই মানুষ, যে একদা ফেলে আসা গ্রাম বাংলা থেকে নগর জীবনের আরাম, আয়েস, চাকচিক্য, বিলাসিতা
আড়ম্বর প্রিয়তার মাঝেও তাঁর অতীত স্মৃতির মন্থনে হারিয়ে যায়। যেসব মানুষ তার প্রয়োজনে গ্রাম থেকে শহরে চলে এসেছে, সেই সব মানুষ আবার ফিরে যেতে চায় তার গ্রামে, তার উঠানে তথা তার ভিটে মাটিতে। আর সেই উঠানের পাশে রয়েছে লাউ মাচা। যে লাউ মাচা তাকে টানছে। এখানে তুই বা তোর বলতে এককভাবে কাউকে বোঝালেও আসলে নগর জীবনে অভ্যস্ত হয়ে ওঠা সেই সব ভিটে মাটি থেকে, গ্রামের ভিটে মাটি থেকে চলে আসা শহুরে মানুষদের কথাই বোঝানো হয়েছে। এখানে কবিতার এই প্রথম চরণে একটু এলোমেলোভাবে শব্দ চোখে পড়বে। দেখো, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। আসলে শব্দটাকে আমরা আগে পরে করে সাজিয়ে নেব। কবি আসলে বলতে চেয়েছেন তোর উঠানে দাঁড়া, অর্থাৎ যে মানুষ আজ শহরে অভ্যস্ত হয়ে উঠেছে সেই মানুষের ভিটে, সেই মানুষের উঠান তারই, তাহলে তার উঠানে দাঁড়াতে বলেছেন। কিন্তু কবির এই উপস্থাপনায় একটু ভিন্ন রূপ নিয়েছে। এখানে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, তার মানে তুই তোর উঠানে গিয়ে দাঁড়া। যে উঠানে রয়েছে লাউ মাচা, আসলে উঠান মানে তো আঙিনা, বারান্দার ঠিক সামনের অংশটাই হলো প্রশস্ত খোলামেলা জায়গাটাই তো উঠান। উঠানেই তো আর লাউ মাচা থাকে না, উঠানের ঠিক পাশেই থাকে লাউ মাচা। আর সেই লাউ মাচাটার পাশে কি রয়েছে না, উঠানের পাশে যদি লাউ মাচা থাকে তাহলে লাউ মাচার পাশেই রয়েছে উঠান। তাহলে কবি লাউ মাচাটার পাশে উঠানে দাঁড়াতে বলেছেন। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। লাউ মাচাতে যদি একটা ছোট্ট ফুল দোলে তাহলে সেই ফুলটি কি ফুল হবে? লাউ ফুল হবে নিঃসন্দেহে। এটা এমসিকিউর প্রশ্ন থাকতে পারে যে কোন ফুলের দুলতে থাকার কথা বলা হয়েছে। ছোট্ট ফুলটি কি, কোন ফুল? না, লাউ ফুল। তাহলে ছোট্ট একটি ফুল সন্ধ্যার আলতো বাতাসে দুলছে। শান্ত স্নিগ্ধ সন্ধ্যার বাতাসে লাউ ফুলটা আস্তে আস্তে দুলছে। আসলে এই যে ধীরে ধীরে দুলছে, এর মধ্যে একটা স্নিগ্ধতা, একটা মৃদুমন্দ হালকা অভিব্যক্তি প্রকাশিত হয়েছে। গ্রামীণ জীবনধারা শান্ত স্নিগ্ধ, সেখানে আলোড়ন নেই, সেখানে আড়ম্বর নেই, সেখানে সময় আছে, অঢেল সময় আছে। আমাদের হাতে যেমন সময় নেই, প্রতিটা মুহূর্তে আমরা ছুটে চলেছি সময়ের পেছনে, কিন্তু গ্রাম বাংলায় সেখানে সময় আছে, সেখানে ভাববার মতো সময় আছে, প্রকৃতিকে নিয়ে প্রকৃতির মাঝে মিশে যাওয়ার সময় আছে। দেখবে যাদের অভিভাবক বা অভিভাবিকা গ্রামে কাটিয়েছে বহুদিন, যাদের ছেলেবেলাটা গ্রামে কেটেছে বা পরবর্তীতে অনেকগুলো বছর গ্রামে যারা কাটিয়েছে তারপরে শহরে উঠে এসেছে, তাদের মন কিন্তু পড়ে থাকে গ্রামে। তোমরা যারা শহরে আছো, তোমাদের জন্ম শহরে, তোমাদের বছরের পর বছরগুলো কেটে গেছে এই শহরের আড়ম্বরের মাঝে, ভিড়ভাট্টার মাঝে, যান্ত্রিকতার মাঝে। হয়তো তোমরা সেইভাবে উপলব্ধি করতে পারবে না, কিন্তু আমি পারবো। আমাদের মতো যারা ছেলেবেলা থেকে গ্রামে কাটিয়েছে, গ্রামের সহজ সরল আত্মভোলা মানুষের সান্নিধ্যে এসেছে, গ্রামের সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে গেছে, তারাই একমাত্র উপলব্ধি করতে পারি। তাই তোমরা হয়তো বুঝবে না, তোমরা এই আরাম স্বাচ্ছন্দ্য বিলাসিতার মাঝে নিজেদের জীবনটাকে এমনভাবে অভ্যস্ত করে নিয়েছো, হয়তো তোমরা চাইবে না যে এই গ্রাম বাংলার প্রকৃতির মাঝে গিয়ে দিনের পর দিন, বছরের পর বছর কাটাই। কিন্তু তোমাদের যারা বড়রা, যারা কাটিয়েছে, যারা উপলব্ধি করে, তাদের স্মৃতিচারণটাকে ধরার চেষ্টা করবে, তাদের কাছ থেকে শুনবে তাদের
অভিজ্ঞতা, তাদের মনের অনুভূতিটাকে বোঝার চেষ্টা করবে। তাহলেই এই কবিতা কিন্তু তোমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। এর আগেই আমি ব্যাখ্যা করলাম যে লাউ মাচায় সন্ধ্যার বাতাসে দুলতে থাকা ছোট্ট ফুল সেই গ্রাম বাংলার শান্ত স্নিগ্ধ জীবনের প্রতীক হয়ে উঠেছে। এই জীবনই ক্লান্ত মানুষকে বেঁচে থাকার আশ্বাস দিতে পারে, অবসন্নতার পরে তাকে আবার প্রাণময় করে তুলতে পারে। এই জন্যই কবি তাদের গ্রাম বাংলার উঠোনে গিয়ে দাঁড়াতে বলেছেন। কেইখানে এসেছিল অনেক বছর আগে, কেইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। এইখানে এসেছিল অনেক বছর আগে। এইখানে মানে কোথায়? তোমাদের মনে হতে পারে তোমরা যারা শহরে আছো, শহরে দাঁড়িয়ে থেকে যদি এই কবিতাটা পড়ো তাহলে তোমাদের মনে হতে পারে এইখানে এসেছিল মানে এই শহরে এসেছিল। না, আমাদের সভ্যতা, আমাদের প্রাচীন সভ্যতা তো গ্রাম কেন্দ্রিক সভ্যতা। তাই এইখানে এসেছিল মানে এই গ্রাম বাংলা এসেছিল, বাংলার এই গ্রামীণ ভূখণ্ডে এসেছিল বসবাস করতে। কেইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। ঘর তখনই ঘর হয়ে ওঠে যদি সেই ঘরে অনুরাগ থাকে। অনুরাগ মানে ভালোবাসা, আন্তরিকতা থাকে স্নেহ, অর্থাৎ স্নেহ, ভালোবাসা, আন্তরিকতার মতো সেই অনুভূতিগুলো থাকে। তাহলেই সেই ঘর হয়ে ওঠে, বাড়ি হয়ে ওঠে। তাহলে গ্রাম বাংলায় বহু বছর আগে, অনেক বছর আগে মানুষ এসেছিল এবং গভীর অনুরাগ নিয়ে, ভালোবাসা নিয়ে তারা ঘর বেঁধেছিল। সেই ঘর পাতার ছাউনি, সেই ঘর মাটির ঘর, বেড়ার ঘর। কিন্তু সেই ঘরে অভাব দারিদ্র্যের ছাপ থাকলেও সেই ঘরে অনুরাগ, ভালোবাসার সম্পদ ছিল। কেইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। কেইখানে হারিয়ে গিয়েও, এইখানে মানে এই গ্রাম বাংলা থেকে হারিয়ে গিয়েও, অর্থাৎ গ্রাম বাংলা থেকে যখন শহরে চলে আসছে তাহলে গ্রাম বাংলা থেকে তারা হারিয়ে যাচ্ছে কিছু দিনের জন্য, কয়েকটা বছরের জন্য। তাহলে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। এইখান থেকে হারিয়ে চলে যাচ্ছে, কিন্তু তারা আবার ফিরে আসছে টানে, ফিরে আসছে ভালোবাসার আকর্ষণে। ঘরবাড়ি তো আর শুধু ইট কাঠ পাথর দিয়ে তৈরি বাসস্থান নয়। এই ঘরবাড়ির ভিত তৈরি হয় স্নেহ, মমতা মাখা সম্পর্কের উষ্ণতা দিয়ে, আপন করে নেওয়ার চেষ্টা থেকেই। তাই বাংলায় যে অনুরাগ দিয়ে তারা ঘর বেঁধেছিল, একদিন দরকারে, প্রয়োজনে তারা ছেড়ে চলে এসেছেন ঠিকই, কিন্তু সেই টানে আবার তারা ফিরে যাচ্ছে গ্রামের মাটিকে, গ্রামের হাওয়াকে ভালোবেসে। মুক্ত হাওয়া, মাটির পেলবতা সবই তো তাদের মিশে আছে, তাদের জীবনের সাথে, তাদের রক্তের সাথে, তাদের অন্তরের সাথে, তাদের হৃদয়ের সাথে। শহরে স্বাচ্ছন্দ্য আছে, বিলাস আছে, আড়ম্বর আছে, কিন্তু তার সাথে সাথে জমা হতে থাকে ব্যস্ততা, ভয়ঙ্কর ছুটে চলা। তার সাথে সাথে জমা হয় ক্লান্তি, অবসাদ। আর তাই তো মানুষকে বারবার শিকড়ের সন্ধানে, বেঁচে থাকার তাগিদে ফিরে আসতে হয় ফেলে যাওয়া গ্রাম আর প্রকৃতির কাছে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। কার কিছুই ফুরোয় না? না গ্রামীণ প্রকৃতির, গ্রাম বাংলার জনজীবনের কিছুই ফুরায় না। যেমন ছিল প্রায় তেমনি আছে। সমৃদ্ধশালী এই গ্রাম, সমৃদ্ধশালী এই গ্রামীণ জীবন, প্রকৃতি কখনো কখনো সামান্য বিবর্ণ হলেও, একটু মূর্ছে গেলেও সে কিন্তু তার আগের রূপকে প্রায় বজায় রাখে। তাই কবি বলেছেন, ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। ফুরোয় না মানে শেষ হয় না, নিঃশেষ হয়ে যায় না। শহরে দ্রুত পরিবর্তন হয়, নগর জীবনে দ্রুত পরিবর্তন, দ্রুত পাল্টে যায়, অনেক কিছুর বদলে যায় নগর জীবন, শহর জীবন। কিন্তু
গ্রামীণ জীবনধারা আবহমান একই গতিতে চলতে থাকে, নিরবচ্ছিন্নভাবে ওই ধারাটাকে বজায় রাখে। সেখানে তার সবুজ প্রকৃতি, প্রাণবন্ত জীবনধারা কিছুই কিন্তু ফুরোয় না, পাল্টে যায় না। কবির কথায়, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছের কথা কোথায় আছে? নোটে গাছটা আর মুড়িয়ে যাওয়ার কথা কোথায় আছে? কিন্তু এখানে মুড়িয়ে যাওয়ার কথা নেই। এখানে নোটে গাছের বুড়িয়ে যাওয়ার কথা আছে, কিন্তু মুড়িয়ে যাওয়ার কথা নেই। হ্যাঁ, এটা খুব তাৎপর্যপূর্ণ যে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না বলতে কি বুঝিয়েছে? নোটে গাছটা বুড়িয়ে উঠতে পারে কিন্তু মুড়িয়ে যায় না বলতে কি বুঝিয়েছেন কবি? এটাই আমরা গভীরভাবে বুঝব। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছ, নোটে শাকের গাছ তোমরা জানো। তোমরা যে গাছ লাল শাকের গাছ বা ডাঁটা শাকের গাছ বলেছেন, সেটাই হলো নোটে শাকের গাছ। তো এই নোটে শাকের গাছের কথা কোথায় আছে? বহু প্রচলিত জনপ্রিয় রূপকথার গল্প ঠাকুরমার ঝুলিতে এই নোটে গাছের কথা আছে। নোটে গাছটি মুড়িয়ে যাওয়ার কথা আছে। তোমরা ঠাকুরমার ঝুলি যখন পড়েছ বা ঠাকুরমার ঝুলি থেকে যে সমস্ত গল্পগুলো সিনেমা, সিরিয়াল কিংবা কার্টুনে উপস্থাপন করা হয়েছে, সেখানে দেখা যায় এক একটা গল্প শেষ হওয়ার পর এই রকম কথা আসে, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি বুড়লো। ঠাকুরমার ঝুলি। ঠাকুরমার ঝুলিতে ঠাকুমা এক একটা গল্প বলছেন, আর সেই গল্পের শেষে তিনি বলছেন যে আমার কথাটি ফুরালো। তার সেই গল্পের কথাটা ফুরিয়ে গেল, আর নোটে গাছটি মুড়ালো। নোটে গাছটি মুড়লো মানে নোটে গাছটিকে যদি একেবারে মুড়িয়ে ফেলা হয়, তার মানে একেবারে গোড়া থেকে নির্মূল করে ফেলা হয়, গোড়া থেকে একেবারে নিংড়ে উৎখাত করে ফেলা হয়, তাহলে সেটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। তাহলে আমার কথাটি ফুরলো মানে ওই গল্পের পর্বটি শেষ হলো। নোটে গাছটি মুড়লো মানে নোটে গাছটি যেমন মুড়িয়ে গেল, অর্থাৎ নোটে গাছটি মুড়িয়ে যাওয়ার পরে তার যেমন আর ওঠার ক্ষমতা থাকলো না, শেষ হয়ে গেল গাছটি, তেমনি গল্পটিও শেষ হয়ে গেল এখানে। তাহলে গল্প শেষ হওয়ার সাথে নোটে গাছটি মুড়িয়ে যাওয়া বা নোটে গাছটি মুড়িয়ে যাওয়ার সাথে গল্প শেষ হওয়ার একটা সম্পর্ক রয়েছে। কিন্তু কবি সেই প্রসঙ্গটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করেছেন। এখানে কিন্তু বলা হয়নি যে নোটে গাছটা মুড়োয়, নোটে গাছটা মুড়িয়ে যায় বলা হয়নি। এখানে বলা হয়েছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে। বুড়িয়ে ওঠে মানে বুড়ো হয়ে ওঠে। আর বুড়ো হওয়া মানে অনেক বছর, অনেক সময়ের ব্যাপার। দীর্ঘদিন ধরে, বহু সময় ধরে, বহু বছর অতিক্রান্ত হওয়ার পরে বুড়ো হয়। তো বুড়ো হওয়ার সঙ্গে জড়িয়ে থাকে অভিজ্ঞতা, সমৃদ্ধি। তাহলে নোটে গাছটি বুড়িয়ে ওঠে মানে নোটে গাছটি পরিপক্ক হয়, পরিণত হয়, নোটে গাছটি আরও সমৃদ্ধ হয়, পুষ্ট হয়। কিন্তু মুড়োয় না মানে শেষ হয়ে যায় না। তাই কবির ব্যাখ্যায় আমরা বলতে পারি যে ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। কোথায় না? গ্রামীণ সভ্যতায় কোনো কিছু ফুরিয়ে যায় না, শেষ হয়ে যায় না, নিঃশেষ হয়ে যায় না। নোটে গাছটার মুড়িয়ে যাওয়ার মতো হয়ে যায় না, এখানে নোটে গাছটা বুড়িয়ে যাওয়ার মতো হয়ে ওঠে। একদা মানুষ নিবিড় অনুরাগে ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। পরবর্তীকালে গ্রাম সভ্যতার সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার আগ্রাসনে। নষ্ট হতে চলেছে, নষ্ট হতে বসেছে, কিন্তু প্রকৃতি সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে। জীবন সেখানে বয়ে চলে স্বচ্ছন্দ গতিতে, সহজ সরল ধারায়। আর শহরের ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে সেখানে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ গ্রামীণ প্রকৃতি, গ্রামীণ জনজীবনের গ্রহণযোগ্যতা শেষ হয় না। কখনো না কখনো হয়তো একটু ম্লান হয় গ্রামীণ জীবন, গ্রামীণ প্রকৃতি, কিন্তু সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায় না। এটা তোমরা মনে রাখবে যে গ্রাম সম্পূর্ণ নিঃশেষ হয়ে যেতে পারে না, কারণ একটা শহরকে কেন্দ্র করে
অনেকগুলো গ্রাম আবর্তিত থাকে, শহর বেঁচে থাকে গ্রামের উপরে নির্ভরশীল হয়ে। গ্রাম থেকেই তো যোগানটা আসে। তাই যদি গ্রাম শেষ হয়ে যায় শহর শেষ হতে বাধ্য। তার মানে গ্রাম শেষ হলে শহর যদি শেষ হয় তাহলে পুরো সভ্যতাটাই শেষ হতে বাধ্য। তাই নোটে গাছটা বুড়িয়ে ওঠে, মানে গ্রামীণ সভ্যতা পরিণত, গ্রামীণ সভ্যতা অভিজ্ঞ সমৃদ্ধ হয়, কিন্তু মুড়োয় না, অর্থাৎ নিঃশেষ হয়ে যায় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কবিতার প্রথম স্তবকের আবারও পুনরাবৃত্তি দেখা গেছে। তোমরা কবিতাটা দেখো, দেখলে বুঝতে পারবে যে প্রথম স্তবকটি মোট 4 বার বারবার এসেছে, 4 বার ফিরে ফিরে এসেছে। তো কেন একই স্তবক বারবার ফিরে ফিরে এসেছে? এখান থেকে আমরা এটাও ভাবতে পারি যে একই স্তবক যখন বারবার ঘুরে ফিরে আসছে তখন বুঝতে হবে যে এই স্তবকের মধ্যে যে অর্থ লুকিয়ে রয়েছে, যে ব্যঞ্জনা লুকিয়ে রয়েছে, তাকে কবি গভীরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, তাকে বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন। যখন আমরা একই কথা 2 বার 3 বার বলতে থাকি বা সেটাকে বারবার বলতে থাকি, তখন কিন্তু সেটা আমাদের যেমন অভ্যাস হয়ে দাঁড়ায় বলেই যেমন বলি, তেমনি সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু আমরা বলি। আসলে এই যে লাউ মাচাটার পাশে উঠোনে গিয়ে দাঁড়াতে বলেছেন, যেখানে ছোট্ট একটা ফুল দুলছে, আসলে এই ফুল, এই লাউ মাচা, এই উঠোন এ যেন সামগ্রিকভাবে গ্রামীণ জীবনের প্রকৃতির প্রতীক হয়ে উঠেছে, যার থেকে চলে এলেও যার টানে বারবার ফিরে যেতে হয়, যার টান উপেক্ষা করার মতো নয়। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা। এই যে গ্রাম থেকে শহরে যাওয়া, আবার শহর থেকে গ্রামে ফিরে আসা, এ কিন্তু চলতেই থাকে, এ কিন্তু কখনো শেষ হয় না, ফুরিয়ে যায় না। নগর সভ্যতার সৃষ্টির সঙ্গে গ্রাম থেকে মানুষের শহরের উদ্দেশ্যে চলা, আবার শহর থেকে আবার গ্রামে ফিরে আসার এই যে ধারাবাহিক প্রক্রিয়া চলতেই থাকে। সুখ স্বাচ্ছন্দ্যের খোঁজে মানুষের এই যে চলা, এই অবিরাম, আবার ফিরে আসাও নিশ্চিত। মানুষ ফিরে আসে গ্রামীণ প্রকৃতির টানে। ফিরে আসার প্রক্রিয়ার মধ্যে শিকড়ের টানটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যন্ত্র সভ্যতার চাপে মানুষ ক্লান্ত, অবসন্ন। সেই অবসন্ন মানুষ চায় অবসর, নিজের মতো করে মুক্ত প্রকৃতির কোলে কাটাতে। তখনই তো তাকে ফিরে ফিরে আসতে হয় গ্রামে। প্রকৃতির সহজ জীবনধারার সংস্পর্শে এসে নাগরিক মানুষ পেতে চায় মুক্তির নিঃশ্বাস। এইভাবেই অবিরাম যাওয়া আসা চলতে থাকে। কবি তারপরে বলেছেন, ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। দুরন্ত বলতে এখানে প্রচণ্ড, পিপাসা মানে এখানে পান করার ইচ্ছা হলেও এখানে বাসনা বা ইচ্ছেকেই বুঝিয়েছে। কিসের ইচ্ছা? প্রচণ্ড ইচ্ছা, প্রচণ্ড বাসনা। আসলে সেই প্রচণ্ড বাসনাটাকে আরও বেশি করে জোর দেওয়ার জন্য বলা হয়েছে এক গুঁয়ে। এক গুঁয়ে মানে কি? জেদি। এক গুঁয়ে মানে একেবারে গোয়ার। আমরা যখন অভিমান করি, রাগ করি, তখন কিন্তু অনেক সময় এক গুঁয়ে জেদ দেখাই। না, খাবো না মানে খাবো না, খাবো না, এটা নেব না মানে নেব না, এখানে যাব না মানে যাবই না, এই যে এক গুঁয়ে জেদ। এখানে শহর থেকে আবার গ্রামে ফিরে আসার যে এক গুঁয়ে মানে প্রচণ্ড দুরন্ত যে ইচ্ছে বা বাসনা, সেটা কিন্তু ফুরোয় না, শেষ হয় না। আর ওই টানেই ফিরে আসতে হয়, ওই বাসনা, ওই ইচ্ছের টানে ফিরে আসতে হয় মানুষকে আবার ওই গ্রামীণ প্রকৃতির সান্নিধ্যে। সেখানে ফিরে এসে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। এই এক গুঁয়ে দুরন্ত পিপাসার মধ্যে শহর জীবনে ক্লান্ত হয়ে পড়া মানুষ তার সমৃদ্ধি আর সচ্ছলতার আড়ালে যে গ্রাম জীবনে ফিরে আসার আরতি থাকে, আকুতি থাকে, সেই আকুলতাই ব্যক্ত হয়েছে। আর সেখানে ফিরে আসার পর সারাদিন প্রকৃতি আর গ্রামের সান্নিধ্য তাকে ভরিয়ে রাখে। সারাটা দিন আপন মনে, মানে
নিজের মনে নিজের খেয়ালে ঘাসের গন্ধ মাখে, সারা শরীর দিয়ে ঘাসের গন্ধকে উপলব্ধি করে। ঘাসের গন্ধ কি শরীর দিয়ে উপলব্ধি করা যায় না, কিন্তু কবির মন এখানে স্পর্শানুভবে ধরেছে ঘাসের গন্ধকে। সারা শরীর দিয়ে স্পর্শ দিয়ে অনুভব করেছেন ঘাসের গন্ধ। ঘাসের মধ্যে যে একটা গন্ধ থাকে, শিশিরের মধ্যে যে একটা ঘ্রাণ থাকে, তা কিন্তু আমাদের মতো শহর জীবনে অভ্যস্ত মানুষ ধরতে পারি না, ধরতে পারবো না। তাকে ধরার জন্য দরকার মন প্রাণ। আমরা গ্রামে গেলাম, আমরা পাহাড়ে গেলাম, আমরা অরণ্য প্রকৃতির মাঝে গেলাম, সেখানে গিয়ে আমরা যদি গাছপালা ঘাস পাহাড়ের গন্ধকে শরীর দিয়ে ধরতে চাই, তাহলে আমাদের শহর জীবনের সমস্ত চাকচিক্য বিলাস বৈভব বা তার প্রতি আমাদের আকৃষ্ট হয়ে থাকা মনটাকে ফেলে যেতে হবে এই শহরে। সম্পূর্ণভাবে এখান থেকে নিজেকে যদি বিচ্ছিন্ন করতে পারি, তাহলেই একমাত্র সেই গন্ধটাকে আমরা সারা শরীর দিয়ে অনুভব করতে পারবো। তাই সারাটা দিন আপন মনে নিজের খেয়ালে ঘাসের গন্ধ মেখে চলে সেই মানুষ। আমরা কি শহরে থেকে পারবো এমন ঘাসের গন্ধ মাখতে? পারবো না। এক তো শহরে ঘাসের প্রাচুর্য নেই, আর তারপরে যদি কোথাও বা ছিটেফোঁটা সবুজ ঘাসের দর্শন আমরা পাই, সেখানে কখনোই আমরা পারবো না তার সঙ্গে একাত্ম হতে। কারণ এই শহরের ধুলো বালি ধোঁয়া, এখানে দূষণ, আর আমাদের এই বিলাস বৈভবের মাঝে আটকে থাকা মন কিন্তু তাকে উপলব্ধি করতে দেবে না, বাধা তৈরি করবে। সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। সারাটা রাত এই গ্রামীণ পরিবেশে রাতের আকাশে আলো ঝলমলে ওঠা তারা, সেই তারাকে উপলব্ধি করা আর তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা, এটা একমাত্র গ্রামীণ জগতেই সম্ভব, গ্রামীণ প্রকৃতিতেই সম্ভব। শহরে আমরা রাতের আকাশ দেখেছি, দেখার সৌভাগ্য হয়নি। আর যদিও বা রাতের আকাশ দেখে থাকি, সেই রাতের আকাশ ঝাপসা অস্পষ্ট। কিন্তু আকাশে যে তারার মেলা, তারায় সাজানো আলোয় ঝলমল করে ওঠে সেই রাতের আকাশ, সেটা কিন্তু শহর থেকে আমরা দেখতে পাই না। কখনো যদি মেঘমুক্ত নীলাকাশ ছাদে গিয়ে আমরা রাতে দেখি, তাহলেও আমাদের বড়দের ডাক আমাদের এই স্বপ্ন কল্পনায় বাধা সৃষ্টি করে। নিজ থেকেই তখন ডাক শুরু হয়, কতক্ষণ লাগবে, কোথায় গেলি, পড়া ছেড়ে। তাহলে স্বপ্নের মাঝখানে বড়রা এসে বাধা সৃষ্টি করে। কিন্তু গ্রামীণ জগতে অফুরন্ত সময়, সেখানে নিজের খেয়ালে সারা রাত খোলা আকাশের নিচে আমরা একটা তারা থেকে আরেকটা তারা দেখতে পাই, তাকে কেন্দ্র করে কল্পনায় কত স্বপ্ন জড়িয়ে রাখি। মন যদি এমন ভাব তন্ময় না হয়, এমন স্বপ্নে বিভোর না হয়, তাহলে বেঁচে থাকার মানেই কোথায়? ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। হ্যাঁ, সেই গ্রামীণ জগতে কিছুই ফুরোয় না, নোটে গাছ বুড়িয়ে ওঠে, অর্থাৎ গ্রামীণ জগৎ গ্রামীণ প্রকৃতি ধীরে ধীরে পরিণত হয়, কিন্তু মুড়োয় না, অর্থাৎ নিঃশেষ হয়ে যায় না।